আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রথম বর্ষে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী একাদশ, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, প্রথম পত্র, চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়। আজকের বিষয় অংশীদারি ব্যবসায়ের অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, আমরা একটু বিষয় কথা বলে নেই, যেহেতু তোমরা কি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর স্টুডেন্ট। তোমরা অবগত আছো যে গত কিছুদিন আগে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে। সেই প্রশ্ন অ্যাসাইনমেন্টের আনসার লিখে তোমাদেরকে 13 তারিখে জমা দিতে হবে। আর সেই ক্ষেত্রে অবশ্যই অভিভাবক নিয়ে আসতে হবে। বিগত তোমরা যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট নিয়ে যেতে হবে, অভিভাবকের হাতে দেওয়া হবে। আর হচ্ছে সামনে 13 তারিখের মধ্যে বা 13 তারিখে জানুয়ারি পর্যন্ত বেতন পরিশোধ করে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যেতে হবে। তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যাবে। আর হচ্ছে 16 তারিখ থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। অনুধাবনমূলক প্রশ্ন গত ক্লাসে নামমাত্র অংশীদার 31 নাম্বার পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে হচ্ছে 32 নাম্বার থেকে পড়াবো। এখানে 32 নাম্বার যে প্রশ্নটা আছে এটা পড়ার দরকার নাই। 33 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। 33 নাম্বার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা কাকে বলে। নির্দিষ্ট মেয়াদের কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য যে অংশীদারি ব্যবসা গঠন করা হয় তাকে নির্দিষ্ট মেয়াদে অংশীদারি ব্যবসা বলা হয়। কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য যে অংশীদারি ব্যবসা কী করা হয়, গঠন করা হয়, সেটাকে নির্দিষ্ট মেয়াদে অংশীদারি ব্যবসা বলা হয়। অংশীদারি ব্যবসা গঠনের সময় চুক্তিপত্রে ব্যবসায়ের মেয়াদ বা সময়কাল উল্লেখ করা হয়। চুক্তিপত্রের উল্লেখিত মেয়াদকাল শেষ হয়ে গেলে বা উত্তীর্ণ হলে এরূপ ব্যবসায় বিলুপ সাধন ঘটবে। যখন কোনো প্রতিষ্ঠান অংশীদারি ব্যবসা গঠন করবে সেই সময় যদি চুক্তিপত্রের মধ্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে দেওয়া হয় বা নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়, তাহলে সেটাকে বা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকে, তখন সেটাকে নির্দিষ্ট মেয়াদে অংশীদারি ব্যবসা বলা হয়। তাহলে এই কথাটা কোথায় উল্লেখ থাকতে হবে? চুক্তিপত্রের মধ্যে উল্লেখ থাকতে হবে। আর এই সময় চুক্তিপত্রের উল্লেখিত যে সময় সেটা যদি কি উত্তীর্ণ হয়ে যায় বা শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে কি হবে? বিলুপ সাধন হবে। 34 নাম্বার, অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝায়? অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলতে কি বোঝায়? চুক্তির বিষয়বস্তু সংক্ষেপে যদি আমরা বলি, চুক্তির বিষয়বস্তু যেই দলিলের মধ্যে লেখা থাকে বা উল্লেখ থাকে সেটাকে চুক্তিপত্র বলা হয়। চুক্তির বিষয়বস্তু যখন কি করা হবে, কোনো দলিলে লেখা থাকবে, তখন সেটাকে চুক্তিপত্র বলা হয়। অংশীদারি চুক্তিপত্র হলো একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি চুক্তিপত্র হলো একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি বিষয়ক পারস্পরিক সম্মতি যা দলিল আকারে প্রস্তুত করা হয়। তাহলে অংশীদারি চুক্তিপত্র হচ্ছে একাধিক ব্যক্তি, আমরা জানি 2 বা ততোধিক ব্যক্তি মিলে কি করা হয়? অংশীদারি ব্যবসা গঠন করা হয়। তাহলে সেই ক্ষেত্রে একাধিক ব্যক্তির মধ্যে অংশীদারি বিষয়ক পারস্পরিক সম্মতি বা দলিল আকারে যখন প্রস্তুত করা হবে, তখন সেটাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়ে থাকে।
বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 5 ধারায় বলা হয়েছে যে অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে। অংশীদারদের মধ্যে যে সম্পর্ক সেটা কি চুক্তির মাধ্যমে কি হয়, সৃষ্টি হয় বা জন্ম লাভ করে। সামাজিক মর্যাদা বলে নয়, সেটা সামাজিক মর্যাদার জন্য নয়। এইরূপ চুক্তি লিখিত হলে তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়ে থাকে। এরূপ চুক্তি যখন কি করা হবে, লিখিত আকারে হবে, তখন সেটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র। অর্থাৎ অংশীদারি ব্যবসা গঠনের লক্ষ্যে অংশীদারগণ পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন বিষয় নির্দিষ্ট পূর্বক যেই দলিল লিপিবদ্ধ করে তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়ে থাকে। আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো। অংশীদারি ব্যবসায় গঠনের লক্ষ্যে অংশীদারগণ পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নির্দিষ্ট পূর্বক যে দলিলে লিপিবদ্ধ করে তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়। তারপর হচ্ছে যে প্রশ্ন, সেটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কাকে বলে। এই প্রশ্নটা তোমাদের কি পড়ানো হয়েছে, আমি আবার বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ঐচ্ছিক অংশীদার মানে ইচ্ছাকৃত। কি ইচ্ছাকৃত? সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদ কতদিন থাকবে সেটা কি অংশীদারদের কি ইচ্ছার উপর ডিপেন্ড করে। কোনো অংশীদারি চুক্তিপত্রে অংশীদারগণ ব্যবসার স্থায়িত্বকাল বা মেয়াদের সীমা নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হয়। মানে এখানে কি নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না বা কোনো স্থায়িত্বকাল থাকবে না, এটা সম্পূর্ণ হচ্ছে অংশীদারে কি নিজের ইচ্ছার উপর কি করবে, ডিপেন্ড করবে বা নির্ভর করবে, তখন সেটাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হয়। অন্যভাবে বলা যায়, যদি কোনো অংশীদারি ব্যবসা কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য গঠিত হয় এবং ওই সময় উত্তীর্ণ বা কার্য সম্পাদন হওয়ার পরেও ব্যবসাটি বিরূপ সাধন না হয়, তখন তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হয়। তাহলে এখানে কি বলা হয়েছে যে যদি কোনো অংশীদারি ব্যবসা কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো কাজের জন্য, দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে নির্দিষ্ট সময় আর একটা হচ্ছে নির্দিষ্ট কাজ, এই দুইটা সময়ের জন্য, এই দুইটা বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য যদি গঠিত হয়, হওয়ার পরে হচ্ছে সেই সময় বা সেই সময়টা উত্তীর্ণ হওয়ার পরে বা সেই কার্য সম্পাদন হওয়ার পরেও যদি সেই প্রতিষ্ঠান বিলুপ সাধন না হয় বা কি বন্ধ না হয়, তারা যদি প্রতিষ্ঠানে কি কার্যক্রম পরিচালনা করে, তখন সেটাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হয়। অর্থাৎ ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে অংশীদাররা ব্যবসার স্থায়িত্বকাল বা মেয়াদের কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করে না, বা মেয়াদ বা সমাপ্তির পদ্ধতি উল্লেখ থাকলেও সময় বা কার্য সম্পাদনের পর ব্যবসা চালাতে পারে। এখানে মূলত কোনো নির্দিষ্ট কি থাকবে না, সময় বা নির্দিষ্ট কোনো কাজ সেটা উল্লেখ থাকবে না। তারপরও যদি উল্লেখ থাকে, কিন্তু থাকলেও কি তারা চাইলে কি করতে পারবে, তারা তাদের কার্য সম্পাদন করতে পারবে এবং ব্যবসা চালাতে বা পরিচালনা করতে পারবে, তখন সেটাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হয়। পরবর্তীতে হচ্ছে যে পয়েন্ট, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কাকে বলে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল অংশীদারি ব্যবসায় নিবন্ধনের পদ্ধতি কাকে বলে, এটা বলার পর আমি পদ্ধতিটা আবার বলে দিব। অংশীদারি ব্যবসায় নিবন্ধন কাকে বলে। নিবন্ধন শব্দের অর্থ হচ্ছে তালিকাভুক্তকরণ। এমসিকিউ, নিবন্ধন অর্থ হচ্ছে তালিকাভুক্তকরণ। কোনো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নাম অংশীদারি ব্যবসায় নিবন্ধকের কার্যালয়ে তালিকাভুক্ত করাকে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলা হয়। কোনো অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের নাম যখন কি কোনো অংশীদারি ব্যবসায়ের নিবন্ধকের কার্যালয়ে তালিকাভুক্ত করা হয়, তখন সেটাকে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলা হয়।
অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে মূলত অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝানো হয়েছে। এখানে নিবন্ধন বলতে মূলত কি, অংশীদারের যে চুক্তিপত্র আছে সেই চুক্তিপত্রটা কি করতে হবে, নিবন্ধন করতে হবে। কারণ এরূপ ব্যবসায় অংশীদারি আইনের দ্বারা সৃষ্টি হয় না। আমরা জানি অংশীদারি ব্যবসা হচ্ছে 1932 সালের যে আইন আছে সেই আইনের দ্বারা শুধুমাত্র কি পরিচালিত। অংশীদারি ব্যবসাটা 1932 সালের আইনে কি গঠিত নয়। তাহলে আইনের দ্বারা কি সৃষ্টি হয় না, চুক্তিবদ্ধ সম্পর্ক বলে সৃষ্টি হয়ে থাকে। এটা মূলত কি সৃষ্টি হয় বা গঠিত হয় চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে বা চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। কাজেই অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন করলেই অংশীদারি ব্যবসায় নিবন্ধন কার্য সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে অংশীদার, আমরা যে বারবার বলতেছি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার কথা, সেই ক্ষেত্রে হচ্ছে অংশীদারের যে ব্যবসায়ের যে চুক্তিপত্র আছে সেই চুক্তিপত্র যখন কি করা হবে, নিবন্ধন করা হবে, তখন অংশীদারি ব্যবসা কি হবে, নিবন্ধন হয়ে যাবে। এই হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন। এখন হচ্ছে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল নিবন্ধনের পদ্ধতি। যদি কোনো প্রতিষ্ঠান অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, 1932 সালের আইনে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করা হয় নাই। তারপর হচ্ছে ভবিষ্যতের জটিলতা এড়ানোর জন্য এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য বা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য বা বিভিন্ন ধরনের সমস্যা এড়ানোর জন্য বা বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হলে সেটা এড়ানোর জন্য কি নিবন্ধন কি বাধ্যতামূলক না হলেও নিবন্ধন করাটা কি উত্তম বা শ্রেয়। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি অংশীদারি ব্যবসা নিবন্ধন করতে চায় তাকে অবশ্যই অংশীদারি প্রতিষ্ঠান এর আশেপাশে সরকারি রেজিস্ট্রার অফিস বা নিবন্ধকের অফিসে গিয়ে একটা কি করতে হবে, একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বা একটা নির্ধারিত ফি দিয়ে কি করতে হবে, বা একটা ফর্ম আনতে হবে বা নিবন্ধকের অফিস থেকে একটা ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটা হচ্ছে যথাযথভাবে পূরণ করে সেটা হচ্ছে নিবন্ধকের অফিসে নির্ধারিত ফি সহ জমা দিতে হবে। সেটা হচ্ছে নির্ধারিত কি করতে হবে, ফি সহ সেটা অবশ্যই কি করতে হবে, জমা দিতে হবে। তারপর হচ্ছে সেখানে যে কর্মকর্তা আছে তারা যদি সন্তুষ্ট হয় বা যাচাই বাছাই করে যদি তারা মনে করে যে প্রতিষ্ঠানের নামটা কি সরকারের খাতায় তালিকাভুক্ত করা যায় বা করা সম্ভব, সেই ক্ষেত্রে কি করবে, তারা এই অংশীদারি প্রতিষ্ঠানের নাম সরকারের খাতায় তালিকাভুক্ত করবে এবং সেই বিষয়টা অংশীদারি প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে বিষয়টা অবহিত করা হবে। সেটা কোনো পত্রের মাধ্যমে বা যে কোনোভাবে তাদেরকে সেটা কি অবহিত করা হবে এবং সেটা জানানোর পরে বা অবহিত করার পরে তারা কি এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এইভাবে হচ্ছে অংশীদারি ব্যবসা নিবন্ধনের পদ্ধতি। তারপর হচ্ছে যেই পয়েন্ট সেটা হচ্ছে সাধারণ অংশীদার কাকে বলে। এটা তো সহজ একটা পয়েন্ট, তোমরা আগেই পড়ছো। সাধারণ অংশীদার কাকে বলে? অংশীদারি ব্যবসায় মালিকগণের মধ্যে যারা ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অসীম দায় বহন করে, লাভ লোকসান এর ভাগ গ্রহণ করে তাকে সাধারণ অংশীদার বলা হয়। যে অংশীদারি ব্যবসায় মালিকগণ প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, অসীম দায় বহন করে, লাভ লোকসান গ্রহণ করে তাকে কি সাধারণ অংশীদার বলা হয়। তারপর হচ্ছে যে পয়েন্ট নিষ্ক্রিয় অংশীদার। নিষ্ক্রিয় অংশীদার হচ্ছে যে প্রতিষ্ঠান কি মূলধন বিনিয়োগ করবে, অসীম দায় বহন করবে, লাভ লোকসান বন্টন করবে সক্রিয়ভাবে, কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করবে না। একটা কাজ শুধুমাত্র নিষ্ক্রিয় বা ঘুমন্ত যারা অংশীদার আছে তারা শুধুমাত্র কি পরিচালনায় অংশগ্রহণ করবে না, তাকে নিষ্ক্রিয় অংশীদার বলা হয়। নিষ্ক্রিয় অংশীদারের দায় ও সক্রিয় বা সাধারণ অংশীদারের মতোই কি হবে, অসীম হবে। তবে এরূপ অংশীদার ব্যবসার ক্ষেত্রে
অবসর গ্রহণ করলে সক্রিয় অংশীদারের ন্যায় গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ তার অংশীদার হওয়ার বিষয়টি সাধারণে জানা থাকে না, যে কারণে সে পরবর্তী সময়ে অবসর নিলে ব্যবসায় কোনো কাজের জন্য সে তৃতীয় পক্ষের নিকট দায়ী হবে না। আপাতদৃষ্টিতে অংশীদার। আপাতদৃষ্টিতে অংশীদার হচ্ছে, দেখো তোমাদের বইয়ের মধ্যে 39 নাম্বার এখানে আছে। আপাতদৃষ্টিতে অংশীদার হচ্ছে কোনো অংশীদার যদি কোনো ব্যবসা হতে অবসর গ্রহণ করে কিন্তু ব্যবসায় প্রদত্ত মূলধন ঋণ হিসাবে রেখে দেয় এবং ব্যবসা থেকে মুনাফার পরিবর্তে সুদ গ্রহণ করে থাকে, তখন এই ধরনের অংশীদারকে আপাতদৃষ্টিতে অংশীদার বলা হয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে দেওয়া হয়েছে। আপাতদৃষ্টিতে অংশীদার হচ্ছে যদি কোনো অংশীদার অবসর গ্রহণ করার পরে তার প্রতিষ্ঠানের যে মূলধন সেটা কি সে উত্তোলন না করে সেটা মূলধনটা ঋণ হিসাবে কি করে প্রতিষ্ঠানে রেখে দেয় এবং ব্যবসা থেকে মুনাফার পরিবর্তে সুদ গ্রহণ করে থাকে, সে অর্থের পরিবর্তে, তখন সেটাকে কি আপাতদৃষ্টিতে অংশীদার বলা হয়। কার্যত এইরূপ ব্যক্তি ব্যবসায়ের পাওনাদার অংশীদার নয়। এখানে তারা কি ব্যবসায়ের কোনো কি পাওনাদার বা অংশীদার নয়, তবে কোনো সক্রিয় অংশীদার বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসা এভাবে থেকে গেলে ব্যবসা কোনো কাজের জন্য সে তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ হতে পারবে না। যদি কি সক্রিয়ভাবে কি অংশীদার ব্যবসা বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসা এভাবে থেকে গেলে তারা কি করতে পারবে না, ব্যবসা কোনো কাজের জন্য সে তৃতীয় পক্ষের কাছে কি দায়বদ্ধ থাকবে না। প্রতিবন্ধ অংশীদার, এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। প্রতিবন্ধ অংশীদার হচ্ছে ব্যবসায়ের সুবিধার্থে অংশীদারগণ যদি তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের ব্যবসায় অংশীদার হিসাবে প্রচার করে কিন্তু ওই ব্যক্তি বিষয়টি জেনেও মৌনতা অবলম্বন করে, সেটাকে প্রতিবন্ধ অংশীদার বলা হয়। আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রতিবন্ধ অংশীদার হচ্ছে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে কোনো ব্যক্তির নাম কি ব্যবহার করে কিন্তু সেই ব্যক্তি জেনেও মৌনতা অবলম্বন করে। যদি কোনো অংশীদারি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়ের স্বার্থে কোনো ব্যক্তির নাম ব্যবহার করে কিন্তু সেই ব্যক্তি জেনেও কি করে মৌনতা অবলম্বন করে, তখন সেটাকে প্রতিবন্ধ অংশীদার বলা হয়ে থাকে। তবে এইরূপ প্রচারণার ফলে সৃষ্টি দায়ের জন্য উক্ত ব্যক্তি তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ থাকবে। আচরণে অনুমিত অংশীদার, এইটাও তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে। আচরণে অনুমিত অংশীদার হচ্ছে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ে অংশীদার না হয়েও তার কথাবার্তা আচার আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসাবে পরিচয় দেয়, তখন সেটাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি ব্যবসায় অংশীদার না হয়েও তার হাব ভাব কথাবার্তা আচার আচরণ চালচলনে কি দ্বারা নিজেকে অংশীদার হিসাবে পরিচয় দেয়, তখন তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয়ে থাকে। ব্যাপকভাবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যবসায় অংশীদার না হয়েও কোনো বিশেষ উদ্দেশ্যে ওই ব্যবসায়ের অনুমতি সাপেক্ষে অংশীদার বলে নিজেকে দাবি করে কিন্তু একজন অংশীদারের মতো চালচলন হাবভাব বা আচরণ দেখিয়ে তৃতীয় কোনো পক্ষের সাথে অংশীদারি ব্যবসার চুক্তি সম্পাদন করে, তখন তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয়ে থাকে। সীমাবদ্ধ অংশীদার, এটা আগেও পড়ানো হয়েছে। সীমাবদ্ধ অংশীদার হচ্ছে কি যদি কোনো অংশীদারের দায় কি থাকে সীমিত থাকে বা সীমাবদ্ধ থাকে, তখন সেটাকে সীমাবদ্ধ অংশীদার বলা হয়। অথবা একজনের দায় অসীম, 19 জনের দায় কি সীমিত, 19 জনের দায় অসীম, একজনের দায় সীমিত, এরকম ব্যক্তিকে এইরকম অংশীদারকে সীমাবদ্ধ অংশীদার বলা হয়। তারপরে হচ্ছে কর্মী অংশীদার, অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসবে। কর্মী অংশীদার যদি কোনো ব্যক্তি যখন ব্যবসায় মূলধন বিনিয়োগ না করে কেবলমাত্র তার শ্রম, দক্ষতা ও অভিজ্ঞতা অংশীদারি ব্যবসায় হিসাবে ব্যবসায় যোগদান করে এবং মুনাফা ভোগ করে, তখন তাকে কর্মী অংশীদার বলা হয়ে থাকে। কোনো ব্যক্তি যখন কোনো মূলধন প্রতিষ্ঠানে কি মূলধন বিনিয়োগ না করে
তার নিজস্ব শ্রম, দক্ষতা এবং অভিজ্ঞতা অংশীদারি ব্যবসা হিসাবে কি করে বিনিয়োগ করে এবং যোগদান করে এবং মুনাফা ভোগ করে, তখন তাকে কর্মী অংশীদার বলা হয়ে থাকে। চুক্তি অনুযায়ী এই ব্যবসায় লাভ ক্ষতিতে অংশগ্রহণ করতে এবং অসীম দায় বহন করতে বাধ্য থাকবে। তাহলে এই ধরনের অংশীদার কি লাভ ক্ষতিতে তারা কি করবে, অংশগ্রহণ করবে এবং তার দায় কি থাকবে, অসীম থাকবে। তবে ব্যবসায় পরিচালনার জন্য এদের নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেওয়া হয়ে থাকে। তবে তারা যে প্রতিষ্ঠান পরিচালনা করবে সেই জন্য তাদেরকে কি করতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেতন বা লভ্যাংশ তাদেরকে দিতে হবে। লাস্ট পয়েন্ট এখানে নাই, আমি বলতেছি একটু, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন বলতে কি বোঝায়, এই প্রশ্ন তোমরা পড়বা। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, বিলোপ সাধন হচ্ছে 1932 সালে অংশীদারি আইনে 39 ধারা অনুযায়ী যখন কোনো কি অংশীদারি ব্যবসায়ের মধ্যকার সম্পর্কের বিলুপ্তি ঘটবে তখন সেটাকে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলা হয়ে থাকে। আরেকটা প্রশ্ন, অংশীদারি ব্যবসায়ের অসীম দায়। অংশীদারি ব্যবসা কি দায় ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে কি হয়ে থাকে, অসীম হয়ে থাকে। ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে কি হয়ে থাকে, অসীম হয়ে থাকে। অংশীদারি সংগঠনে অংশীদারগণের দায়ের কোনো নির্দিষ্ট কি থাকে না, সীমা থাকে না। সংগঠনে যে পরিমাণ দায়ের সৃষ্টি হয় ওই দায়ে সকল অংশীদারদের দায়। কারণ হচ্ছে কি, একটা অংশীদারি ব্যবসা কি প্রথম হচ্ছে নির্দিষ্ট কি থাকবে না, কোনো সীমানা থাকবে না, সীমা থাকবে না। এবং পরবর্তীতে যদি কোনো দায়ের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সেই দায়ও সকল অংশীদারদের কী করতে হয়, বহন করতে হয়। অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের দায় দায়িত্ব সেটা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে কি হয়ে থাকে, অসীম হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের দেনার জন্য প্রত্যেকেরই সমানভাবে দায়ী থাকবে, তাই বলা হয় অংশীদারি ব্যবসায় কি দায় হচ্ছে কি অসীম। এমসিকিউ আসবে, অংশীদারি ব্যবসায় দায়টা কেমন, অসীম। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই অ্যাসাইনমেন্ট সুন্দর করে লেখে 13 তারিখে 10টার মধ্যে অবশ্যই অভিভাবক সাথে নিয়ে চলে আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।